আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে আছেন বিখ্যাত সাংবাদিক প্রসূন আচার্য। প্রসূন বাবু, ইতি মমতা নিজে হাতে দলটা তৈরি করলো, নিজে সব সিম্বল টিম্বল করলো, আর কোথা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তার চারিত্রিক কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছিল সিপিএম এর সাংসদ থাকাকালীন, আবার অভিষেক থেকে বরণ করে প্রসূন বাবু, আপনি আপনি একটা যুগকে দেখেছেন আপনার সাংবাদিকতার জীবনে, আবার খুব তার হাত কাছে। থেকে আবার লিডার অফ অপোজিশন হয়ে গেল। এই কদিন আগেই মা বলেছিল মমতাকে ধর্মতলার সভায় মাইকেলকে উদ্ধৃত করে। আপনি আপনি প্রবীণ সাংবাদিক, আপনি একটা যুগকে দেখেছেন। মমতার উত্থানকে দেখেছেন যখন আপনি যুবক ছিলেন, এবং আজকে দেখছেন। এটা কি নিছক ভাগ্যের চাকা, নাকি কর্মফল, নাকি যেটা ইংলিশে বলে কজ এন্ড এফেক্ট কারণ? একটা ঘটনা তার না, কজ অ্যান্ড এফেক্ট অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টিটা সবসময়তেই আমি বলে থাকি যে কোনো ইডিওলজিক্যালি স্ট্রং পার্টি ছিল না। আপনাদের চ্যানেলেও আগে বলেছি, এটা ছিল এক্সটেন্ডেড মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। এবার তিনি দলের শেষ কথা, তিনি দলের প্রথম কথা, তাকে দেখেই কর্মীরা আছে, তাকে দেখেই সবকিছু হয়। তিনি মাঝখান থেকে নিয়ে এলেন অভিষেক ব্যানার্জিকে, সেটাও লোকেরা তার কথাতেই মেনে নিয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তৈরি করলেন মাঝখানে আরো দুটো অফিস, একটা আইপ্যাকের নিয়ন্ত্রণ আর একটা এবি অফিস, যেটা লোকে বলতো কেমিস্ট্রিট, অর্থাৎ অভিষেক ব্যানার্জি অফিস। সেইখান থেকে দলের পুরো নিয়ন্ত্রণ চলে গেল। ফলে দলের যে বিধায়ক বলুন, দলের সামগ্রিক যে ব্যবস্থা, অর্থাৎ দল কিভাবে নিয়ন্ত্রিত হবে, বিধায়করা কিভাবে চলবে, পঞ্চায়েত কিভাবে চলবে, সাংসদরা কি করবে, কে নমিনেশন ফাইল করবে, কে করবে না, কে ভালো কে মন্দ, এই গোটা ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্লক স্তরের নেতাদের নাম ধরে ধরে ডাকতেন, চিনতেন। সেটা চলে গেল একটা কর্পোরেট অফিসের কতগুলো কম বয়সী ছেলে মেয়েদের কাছে, যাদের না ছিল কোনো ইডিওলজি, তারা চাকরি করতে ইনস্ট্রাকশন দিত, ঠিক যেভাবে সরকারি অফিসের ক্ষেত্রেও আমরা দেখে থাকি। তার ফল যেটা দাঁড়িয়েছিল, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিতে আসা 80 জন বিধায়কের বেশিরভাগের সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। এককালে হয়তো ছিল, কিন্তু গত 6-7 বছর ধরে, 5 বছর ধরে, বিশেষ করে 2024-এ 29 জন সাংসদ পাওয়ার পরে, এবং বিশেষ করে তার পরবর্তীকালেও যে ফল আউট আমরা দেখেছিলাম আইপ্যাক এবং এবি অফিসের রমরমা, তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ ছিল না। আমি এর মধ্যে আজকে একজন প্রবীণতম বিধায়ককে দেখলাম, যিনি কিছুকাল আগে নবান্নে এসেছিলেন, 4 ঘন্টা অপেক্ষা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেননি। এর মধ্যে কয়েকজন বিধায়ককে আমি দেখলাম যারা অভিষেক ব্যানার্জির জন্য অপেক্ষা করে করে শান্তিনিকেতন বিল্ডিং থেকে তার অফিস থেকে চলে গেছে, বিভিন্ন সময় তিনি দেখা করেননি। কাদের নাম বলছেন আপনি? কাদের নাম বলছেন? না, আমি নাম নিতে চাইছি না, এই কারণে আমি এখন তো সব খুলে গেছে, আর না না লুকোছুপির কিছু আছে? প্রবীণতম বিধায়কের মধ্যে সমর মুখোপাধ্যায় বলেই ফেললাম, আর বাদ বাকি আমি বলবো না। হ্যাঁ, কারণ এখন তো সব খুলে গেছে, এখন কে কার দলে বোঝাই যাচ্ছে। রতুয়ার বিধায়ক। এবার ঘটনা হচ্ছে, তাদের তো একটা ব্যাপার ছিল, তারপরে যেটা হয়েছে, এই বিধায়কদের একটা বড় সেকশন বিপুল পরিমাণে সম্পত্তি করেছে। এই আপনাদের দেখা যাচ্ছে জাভেদ খানের প্রপার্টি, কয়েকশো কোটি টাকার প্রপার্টি, এদের সকলের সাথে ইডি সিবিআই নানাভাবে জড়িয়ে, ইনকাম ট্যাক্স, এই তিনটে যদি হানা দেয়। ঋতব্রতর একটি মামলা রয়েছে, সেই মামলা বালুরঘাট, সেটা ধামাচাপা ছিল গত 7 বছর। আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, আমি এক এক করে এগোই। প্রথম প্রশ্ন, শিউলি সাহা ডেপুটি লিডার, নন্দীগ্রামের নেতা, আর জাভেদ খান ডেপুটি লিডার, এই দুটো চেহারার সিগনিফিকেন্স কি? দেখুন, এদের ডেপুটি লিডার কে বানালো? সবকিছু তো ঋতব্রতর ইচ্ছায় হচ্ছে না, ঋতব্রতকে কেউ বানিয়েছে, আর ঋতব্রত আবার শিউলি সাহা এবং জাভেদ খানকে বানিয়েছে। এর রিং মাস্টার কে? এই শিউলি সাহা কার লোক ছিল? শিউলি সাহা ছিল মুকুল রায়ের লোক। মুকুল রায় কে ছিলেন? যিনি তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল বলতেন, যিনি বিজেপিতে চলে যান নারদা স্টিং অপারেশনে ফেঁসে, এবং তারপর মরার কিছুদিন আগে আবার তৃণমূলে জয়েন করেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুকুল রায় ফিরেছে। শিউলি সাহার সাথে যেটুখানি যোগাযোগ পার্টির ছিল মুকুল রায়ের মাধ্যমেই ছিল। পরবর্তীকালে দূরত্ব বাড়লেও
শিউলি প্র্যাকটিক্যালি মুকুল রায়ের লোক, এবং মুকুল রায় বিজেপির সাথে তার সম্পর্ক ছিল। ফলে শিউলি সাহার একটা আছে। জাভেদ খান কাউন্সিলর ছিলেন, জাভেদ খানের স্ত্রী কাউন্সিলর ছিলেন, জাভেদ খানের পুত্র এখন কাউন্সিলর তপসিয়ার, জাভেদ খান এত বছরের এমএলএ মন্ত্রী, সবই ঠিক, কিন্তু তার যে রিসর্ট এবং তার যে বিপুল পরিমাণে সম্পত্তি তিলজলা তপসিয়া এলাকায়, সেই সম্পত্তি রক্ষা করতে গেলে কোনো একটা ওয়াশিং মেশিনের প্রয়োজন, এটা সকলেই বুঝতে পারে। শিউলি সাহার ক্ষেত্রেও কি এরকম ধরনের কিছু থাকতে পারে। এই যে সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহা, তিনি মমতা দীর্ঘদিন ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু ভীষণ ঘনিষ্ঠ ছিলেন। তারও শোনা যাচ্ছে যে তিনি কোঅপারেটিভের সাথে যুক্ত ছিলেন, তার ব্যাপারেও শোনা যাচ্ছে সম্পত্তি। দেখুন, ডিসপ্রপোর্শনেট অ্যাসেট এমন একটা বিষয়, এটা একটা সাধারণ মানুষেরই হতে পারে। তো এইখানে পলিটিশিয়ান যারা কোটি কোটি টাকা ডিল করেছেন, তাদের ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট হওয়াটা খুব অস্বাভাবিক নয়। এই আখতারুজ্জামান যিনি চলে গেছেন, শোনা যাচ্ছে তার ক্ষেত্রে এক সাবিনা ইয়াসমিন, তার ব্যাপারে দলের মধ্যেই অনেক অভিযোগ ছিল, এত অ্যাসেট করেছেন। তো এই ক্ষেত্রে অ্যাসেট বাঁচানোর একটা যেরকম প্রবণতা আছে, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার যেটা মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন দলের এই পরাজয়ের পরে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে সবাইকে স্যালুট করতে হবে, এটা না করিয়ে যদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈতিক দায়িত্ব নিয়ে রেজিগনেশন দিতেন, যেটা আমি এর আগেও একাধিকবার একা জায়গায় বলেছি, তাহলে দলটা হয়তো ঠিক আছে। দলের লোকেরা চাইছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো কারণে, সে অন্ধ স্নেহে হোক, অন্য কোনো কারণে হোক, দলে গ্রিপ চলে যাবে ভেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই 71 বছর বয়স, 72 বছর বয়সে আস্থা রাখতে গেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ কর্মী নেতাদের সাথেই যোগাযোগ করতেন না, তো এমএলএ এমপিদের সাথেই যোগাযোগ ছিল না। তো কোথাও তো একটা দায়িত্ব নিতে হবে। কংগ্রেস আমরা দেখেছিলাম 2019 সালে যখন এই রকম পরাজয় হয়েছিল লোকসভায়, কংগ্রেসের দায়িত্ব নিয়ে রাহুল গান্ধী নিজে থেকে সরে গেছিলেন। সব ক্ষেত্রে তাই হয়, এমনকি নীতিশ কুমারকে আমরা দেখেছি 2015 সালে যখন লোকসভা মানে 2014-তে যখন লোকসভা ইলেকশনে খুব খারাপ রেজাল্ট হলো, তিনি ছেড়ে দিয়ে জিতেন রাম মাঝিকে দায়িত্ব দিয়েছিলেন। তো এনিওয়ে এই ক্ষেত্রে কেউ কিন্তু কোনো দায়িত্ব নেননি, উল্টে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জিকে। ফলে দলের সিনিয়র নেতা মন্ত্রীদের মধ্যে একটা বিক্ষোভ তো ছিলই, আর তার সাথে তাদের প্রপার্টি বাঁচানো, সম্পদ বাঁচানোর একটা চেষ্টা করেই, যে সব মিলিয়ে যা ফল আউট হওয়ার তাই হয়েছে। দেখে খারাপ লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে একা বসে থাকতেন, কখনো মণিশঙ্কর আয়ার ছিলেন, তো সুদীপ ব্যানার্জি আসতেন, এবং এই শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজনে এখনো আছেন, তাদের অনেক বয়স হয়েছে। আমি বিকেল বেলা রিপোর্টিং করতে যেতাম, কোনোদিন আবার চলে যেতেন সৌগত রায় এসে। তো সেইখান থেকে তিনি যখন পার্টিটাকে দাঁড় করালেন, এবং কি ভয়ঙ্কর একটা উন্মাদনায় কর্মীদের উপর ভিত্তি করে সেই পার্টিটা তার চোখের সামনে আজকে প্রায় সুনামির মতো শুধু ভেসে যাচ্ছে না, তার সিম্বলটাও থাকবে কিনা সেটা নিয়ে যখন সন্দেহ দেখা দিচ্ছে, ইট ইজ এ বিগ কেস নাও। প্রসেন বাবু, বিগ কেস যে কথাটা আপনি বললেন, আপনার কি মনে হয় মমতার কাছে ঋতব্রতর সামনে নথি স্বীকার করা ছাড়া আর কোন রাস্তা এখন খোলা নেই? আমি ঠিক বলতে পারবো না। ঠিক আপনি কি এটা বোঝাতে চাইছেন যে মমতা এক কোনায় ঘরে বসে যাবে, আর সমস্ত পার্টির এমএলএ ঋতব্রতকে রিপোর্ট করবে, অথবা তারা একসাথে অন্য পার্টি অফিস থেকে দল চালাবে আর মমতা চুপচাপ বসে থাকবে? এটা কি সম্ভব? এটা এখনো স্পষ্ট নয়। এরপরে সংসদীয় দলে সম্ভবত ভাঙন আসঙ্গ, সেইটা হলে কি হয় সেটা দেখার। ভাঙন কি হবে? ঋতব্রত তো পার্টি ছাড়তে চাইছে না, কোনো এমএলএ পার্টি ছাড়তে চাইছে না, তো ভাঙনটা যেটা হয়েছে সেটা হচ্ছে, এ তো বিধায়ক দলে ভাঙন হলো, এবার পার্লামেন্টারি পার্টির ভাঙনটা জন্য অপেক্ষা করতে হবে, সেটা কি হয় সেটা দেখার। সেখানে 14 এমপি অলরেডি ভাঙনের মুডে চলে গেছেন, এবং 18 জন দরকার হয়েছে এই ভাঙনের জন্য, আর 8 জন হলেই হয়ে যাবে। তো সেইটা কি দাঁড়ায়? দেখুন, ঋতব্রত তো কেউ নাই, ঋতব্রত তো কেউ মানে পুতুল নাচের একজন মুখ আমি দেখতে পাচ্ছি, মানে কে নাচাচ্ছে? স্বাভাবিকভাবেই বিজেপি নাচাচ্ছে। কেন? কারণ বিজেপির জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনো 41% ভোট আছে, যেটা এই ইলেকশনেও তিনি পেয়েছেন, থাকা সত্ত্বেও। এই ভোটটার সাথে যদি আগামী দিনকে কংগ্রেসের ভোট জয়েন করে, বা কোনোভাবে সিপিএম এর কোন রকম প্যাসিভ আন্ডারস্ট্যান্ডিংও হয়, তাহলে আলটিমেটলি লোকসভায়
বিজেপি যেটা ভাবছে 42টার মধ্যে 40টা বা সিট তারা নাও জিততে পারে, সেক্ষেত্রে এই জোট আরো কিছু আসন বার করে নিয়ে যেতে পারে। তো এনিওয়ে এমন একটা বিরোধী দলের দরকার, যে এমন একটা সিম্বল দরকার, সেই সিম্বলে দাঁড়িয়ে ভোট কাটার দরকার, এটা যেটা মহারাষ্ট্রে হয়েছে আমরা দেখেছি। এবং যে দুজনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি থেকে তড়িঘড়ি বহিষ্কার করে ভেবেছিলেন আটকাবেন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মানে অঙ্কে ভুল করলেও আলটিমেটলি পাস করে যেতেন। তো এখন তিনি অঙ্ক ঠিক করলেও ফেল করে যাচ্ছেন, এই কি ঘটনা। কি অঙ্কে ভুল করলেও কিভাবে পাস করতেন, কি করা উচিত ছিল যেটা উনি করেননি? অভিষেককে বসিয়ে দেওয়া। হ্যাঁ, উনি তো ফেসবুক লাইভে নিজেও বলেছেন যে অনেকে চাইছেন অভিষেককে আমি তাড়িয়ে দিই, কিন্তু তাতে কি আমি কেন সেটা করতে যাব। উনি নিজের মুখে নিজেই স্বীকার করেছেন, তাড়িয়ে কেউ দিতে বলেনি। হয়তো অভিষেক ব্যানার্জিকে আমি কয়েকজনের সাথে কথা বলে যা বুঝতে পেরেছিলাম, তারা চাইছিল ইমিডিয়েট অভিষেক ব্যানার্জি শুড স্টেপ ডাউন এবং মমতা ব্যানার্জি শুড টেক দ্য পার্টি ইনিশিয়েটিভ দ্য পার্টি। কিন্তু তা সত্ত্বেও কি এটা আটকানো যেত? আমার মনে হয় না আটকানো যেত, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা বা কাজল শেখ বা নিয়ামত শেখ, আমি একেবারে নাম করে করে বলছি, বা সাবিনা ইয়াসমিন, তারা কিন্তু নানা রকম কেস মামলায়, বা জাভেদ খান, তারা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শুরু হয়ে যেত। তার এমন আছে। এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই 60টা এমএলএ এর মধ্যে একটা বড় সংখ্যক এমএলএ তাদের গা বাঁচানোর জন্য, অর্থনৈতিক গা বাঁচানোর জন্য তারা এই স্টেপটা নিয়েছে। এটার মধ্যে মানে ইনভেস্টিগেশন থেকে বাঁচা। একদম একদম। একটা বড় প্রশ্ন যে সবাই ঋতব্রতকে কেন মেনে নিল তাদের নেতা হিসেবে? মানে দেখুন, ঋতব্রত বহিরাগত টিএমসি, কি করে ঋতব্রত তাদের লিডার হয়? এর মধ্যে অনেকেই আছে যারা টিএমসি তে বহু বছর ধরে আছে। আচ্ছা, আপনি যখন একটা ফ্ল্যাট বা বাড়ি কেনেন, আপনার সারা জীবনের পুঁজিকে করে আপনি তখন বাড়িটা কেনার জন্য কার উপর নির্ভর করে? মিডলম্যান, যাকে বাংলায় বলে দালাল, তাই না? তো দালালের উপর নির্ভর করতে হয়। দালাল যদি বলে না এই ফ্ল্যাটটা সব ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, বা আপনার কোনো চিন্তা নেই, আপনি ফ্ল্যাটটা কিনে নেয়, আপনি তো সকলেই মানুষকে দেখেছি দালালের ওপরেই তো অনেক অংশে নির্ভর করে। তারা কি সব খতিয়ে দেখতে যায় যে কাগজ কোথায় আছে, সব ঠিক আছে কিনা, তার জমির জরিপ ঠিক আছে কিনা, যে বাড়িটা তৈরি করেছে তার বিরুদ্ধে কোনো ইডি সিবিআই আছে কিনা? দালালের ওপর নির্ভর করে যদি মানুষ সারা জীবনের পুঁজি লগ্নি দিয়ে বাড়ি কিনতে পারে, তাহলে এই ক্ষেত্রে কেন নির্ভর করবেন আপনি বলুন? দালাল কাকে বলছেন আপনি? আপনি বুঝতেই পারছেন কাকে বলছি। আচ্ছা, একটা কথা বলুন, অরূপ রায়ের মতো সেই তৃণমূলের শুরু থেকে যে তৃণমূলে আছে, সে ঋতব্রত জায়গাটা নিল না কেন? ঋতব্রতই কেন? কারণ সে সবার আগে দিল্লিতে গিয়ে এটাকে ফিক্স আপ করে ফেলেছে না। আচ্ছা, মানে ওই যে ছবিটা শুভেন্দুর সাথে ঋতব্রতর বাই চান্স দেখা হওয়া বঙ্গভবনে, সেটাকে আপনি ফিক্স আপ বলছেন? ওটা বাই চান্স ছিল না। না না না, ওটা বাই চান্স ছিল না। আমি ঋতব্রতকে কলেজ লাইফ থেকে চিনি। কেমন মানুষ ঋতব্রত? একটু বলুন না, কেমন মানুষ ঋতব্রত? দেখুন, এইখানে পার্সোনাল কথা বেশি বলা হয়তো উচিত না, কিন্তু আমি এইটুখানি বলতে পারি, ঋতব্রতর সাথে শুধু চিনি না, সে আমার খবরের সোর্স ছিল, সে তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। এমনকি তার বিয়েতে আমি প্রায় হাফ ডে ছুটি নিয়ে সারাদিন গেছিলাম, একটা নবনির্মিতমান বাড়িতে বিয়ে হচ্ছিল, আমাকে যেতে হয়েছিল। প্র্যাকটিক্যালি লোকজন খাওয়ার সময়তেও আমাকে বলতে হচ্ছে ভালো করে খান। তো এইরকম আমি ঋতব্রতকে ফলে কতটা চিনি আপনি স্বাভাবিকভাবেই অনুমান করতে পারছেন। এবং যখন ও দক্ষিণ কলকাতার এতে প্রার্থী হলো, সাউথের লোক, আমি তো দাঁড়ালি কেন, বললো না দাদা পার্টি যা বলছে। তারপর লোকসভায় গেল, এই রাজ্যসভায় গেল, তখনও রেগুলার পাঠাতো। তো ঋতব্রত সাচ এ ক্যারেক্টার, মেধাবী ছেলে, প্রচুর কিছু মনে রাখতে পারে, সাউথ পয়েন্টে পড়েছে, সবই ঠিকই আছে, কিন্তু তার ইডিওলজিক্যাল ব্যাপার, ও বুদ্ধবাবুকেও বুদ্ধবাবুর মধ্যেও লেনিন আবিষ্কার করেছিল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন আবিষ্কার করেছে। তো এখন শুভেন্দু অধিকারীর মধ্যে কি আবিষ্কার করবে সেটা দেখার আছে। ঋতব্রতর 60 জন এমএলএ এর একটা বড় কন্ডিশন দিয়েছে এখনো মমতাকে, এখনো দরজা বন্ধ হয়নি, যে অভিষেককে দলীয় সব পদ থেকে ও কাজ থেকে বাইরে রাখা হোক, আপনি আমাদের জননেত্রী হয়ে থাকুন,
এবং আজকে বিধানসভা থেকে বেরিয়ে এসে বেশিরভাগ এমএলএই বলেছে মমতা আমাদের টিএমসির জননেত্রী। এটা নয় যে তারা বলছে মমতাকে বার করে দাও। না, এটার একটা বড় কারণ হচ্ছে এই এমএলএ দের যখন এলাকায় ফিরে যেতে হবে তখন যারা তাদের ভোট দিয়েছে তারা ব্যাপকভাবে এদের বাড়ির ওপরে মানে পচা ডিম ছুঁড়বে। এক নম্বর, যে বিজেপির লোকেরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল স্থানীয়ভাবে, তো বিজেপি লোকেরা খেটেছে, এরা যারা হেরেছে যারা জিতেছে, তাহলে বিজেপির লোকেরা, এটা তো সবাই বুঝতে পারছে এর পেছনে কি খেলা আছে, এরা কি ভূমিকা নেবে। এরা শিল্পে হয়েছে, এরা অজিত পাওয়ার হয়েছে, সুনেত্র পাওয়ার হয়েছে। এইবার আলটিমেটলি বিজেপির লোকেরাও সদ্য তারা ক্ষমতায় এসছে এবং বিজেপির কোনো প্রয়োজনীয়তাই ছিল না যে এই ক্ষমতার এত সংখ্যক বিধায়ক বা নরম এরকম একটা বিরোধী দল পাওয়ার। তো তারাও মেনে নিতে পারবে না, তারা আশঙ্কা করবে যে এরা দুদিন বাদে বিজেপিতে জয়েন করবে। ফলে এবং সেটা কি হবে? আপনাকে ইন্টারাপ্ট করলাম, সেটা কি হবে এরা বছরখানেক পরে? না, সহযোগী না করলেও কোনো সহযোগী দল করতে পারে। কে কি করবে? ঋতব্রতকে কি কেউ ভরসা করতে পারে? এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য যখন সে এসএফআই অল ইন্ডিয়া সেক্রেটারি ছিল, দিল্লিতে সিপিএম এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল এবং সে সিপিএম এর হয়ে অমিত মিত্র, যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন, তার চুক্তি খুলে দিয়েছিলেন এবং তার জন্য কিছু না হলেও 250 থেকে 300 সিপিএম অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করে দিয়েছিল তৃণমূলের লোকেরা। তো কি দাঁড়াবে পলিটিক্সে তো কেউ জানে না। এখন ফাইনালি এদের একটা, মানে আমি কি বলছি, এমএলএ এরা যদি তৃণমূলে ছেড়ে না যেত, তৃণমূলে অর্ধেক ছেড়ে চলে গেছে এদের পা বলা চলে, 4/3 ভাগ চলে গেছে। তাহলে এরা কি করতো? এরা আলটিমেটলি বিধায়ক থাকতে পারতো, কিন্তু অনেককে জেলে যেতে হতে পারতো, অনেকের বিরুদ্ধে ইডি সিবিআই ক্যাম্পট্যাক্স হতে পারতো। কিন্তু যেটা আপনি ইডি সিবিআই থিওরি বলছেন, যার জন্য এরা ছেড়ে চলে গেছে প্রসূনবাবু, সেই সংখ্যাটা 60 জনের মধ্যে কজন হবে? 10 জন? 50 জন কোথাও না। দেখুন, মানে 50 জনের 50 জনের বিরুদ্ধে আপনার মনে হয় অর্থনৈতিক ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারতো? যারা আপনি আমাকে বলুন তো, শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিং, এই যে তাপস রায়, এই যে যারা মন্ত্রীপদ আলোকিত করে রয়েছে, তাদের বিরুদ্ধে ছিল না? আমার প্রশ্নটা তা না, আমি বলছি এতগুলো লোক কেন গেল যাদের আপনি ভয় পাচ্ছে, আপনি যেটা বলছেন যারা ভয় পাচ্ছে তাদের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন হবে, তাদের যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই সংখ্যাটা কত? 60 জনের মধ্যে? এছাড়া আরো নানা রকম কেস আছে। 2021 সালে জেতার পরে যে কেসগুলো ওপেন হচ্ছে, ওই সময় যাদের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ ছিল কলকাতা কর্পোরেশন বা অন্য এলাকায়, তাদের একের পর এক তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। সুতরাং এদের প্রত্যেকেই কোনো না কোনো কারণ ছিল যে তারা জেলে যেতে পারে, এটা তো অবভিয়াস। সেটা ঠিক কথা। মমতা এখন কি করবে? ঋতব্রতর সাথে কি আর একবার বসে কোনো বোঝাপড়ার জায়গা আছে? কারণ ওরা মুখে এখনো বলে যাচ্ছে যে মমতা আমাদের নেত্রী। দেখুন, আমি এটা ঠিক বলতে পারবো না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তো ঋতব্রতর সাথে বসবে না। মমতার যেদিকে মিডিয়া হয়তো কোনো কথাবার্তা চালাতে পারে। সেই মিডিয়াটা কে হতে পারে? পার্টির মধ্যে কে আছে? জানি না কে এখন। দেখুন, এদের পক্ষে গত কদিন ধরে সবার সাথেই মোটামুটি সম্পর্ক আছে যে ব্যক্তি, তার নাম কুণাল ঘোষ। এখন কুণাল ঘোষ আলটিমেটলি কি করবে না করবে, তার ভূমিকাটা আগামী দিনকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। মানে কুণাল ঘোষ এখন পুরো হতে পারে, ম্যান ফ্রাইডে হতে পারে, সে কথাবার্তা বলে একটা কোথাও কিছু একটা। আর কুণালের সেই ক্যাপাবিলিটি আছে? হ্যাঁ, আছে। কুণালের সেই ক্যাপাবিলিটি আছে, কারণ বিভিন্ন দলে তার ব্যক্তিগত সম্পর্কের একটা জায়গা আছে। জাভেদ খানের সাথে অনেক মুসলিম নেতা মমতাকে ছেড়ে এই নতুন গ্রুপটাতে এসেছে। এটার কি মানে? মুসলিমরা কেন বিজেপি সমর্থিত টিএমসির একটা গোষ্ঠীকে সাপোর্ট করছে? মানে মুসলিম নেতা বললাম, আমি পার্টিকুলারলি যাদের কথা বললাম তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল
করাপশনের চার্জ আসবে, আমি এখন সুনির্দিষ্টভাবে জানি, তাই জন্যই বলছি। আর দ্বিতীয় কথা দেখো, হচ্ছে 32 জন মুসলিম এমএলএ আছে, সবার বিরুদ্ধে তো ফাইন্যান্সিয়াল চার্জেস নেই। গোলাম দেখুন, রব্বানি, গোলাম সকলে রব্বানি কেন ছাড়লো? হ্যাঁ, না, সকলে নানা রকম আশঙ্কা প্রকাশ করছে। আশঙ্কা, কিন্তু তাদের তো ভোটকেও ফেস করতে হবে। আপনি একটা জিনিস না, বুঝুন, যে বিজেপি কিছু অনর্গ করবে না না, এখন। এখন দেখুন, এটা কোথাকার জল কোথায় দাঁড়ায় সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না। আর দুদিন আগে কি বোঝা গেছিল যে 60 জনের এরকম দল হবে? সুতরাং রাজনীতি এত দ্রুত ঘটছে, আমার পক্ষেও বলা সম্ভব না যে কি দাঁড়াচ্ছে। তবে একটা ঘটনা ঠিক, মুসলিম এমএলএরা এখনো মমতার প্রতি এই কারণে বলছেন যে তাকে তো লোকাল এরিয়ায় ফিরে যেতে হবে, তাকে তো যেরকম তার যে ভোটার তাদের কাছে জবাবদিহি করতে হবে। অ্যাবসলিউটলি, গোলাম রব্বানি, ফিরাদ, রিয়াজ হোসেন, সাবিনা ইয়াসমিন, এরা বিজেপির হয়ে কিভাবে তাদের অস্তিত্ব বজায় রাখবে? না, এরা বিজেপির হয়ে তো বলছে না সরাসরি। সাধারণ মানুষ এই ধরনের কথাবার্তা যেটা আমরা বলছি, সেটা শুনে শুনে আগামী 1 মাসে ওপিনিয়ন তো ফর্ম করেই নেবে যে এই গোষ্ঠীটা বিজেপি। হ্যাঁ, এবং সেটা বিজেপির, আমার ধারণা শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বাধীন যে পুরনো বিজেপি, যারা আরএসএস, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, তারাও চাইবে না যে এইরকম কোন ওপিনিয়ন এত দ্রুত ফর্ম করুক। এখন তারপরেও তারা কেন এটা করেছে, আমার ধারণা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আদৌ এই গোষ্ঠীর কোনো ট্রুস না হয়, তাহলে তারা বেরিয়ে যাবেন এবং গিয়ে অন্তত তারা যদি লোকসভা ভোটে দাঁড়ান, কারণ সবার পাখির চোখ এখন 2029-এর লোকসভা ভোট, তাহলে বিক্ষুব্ধ গোষ্ঠী কেউ জিতুক আর চাই না জিতুক, তারা 10-12% তো ভোট পাবেন সিম্বলে। তো সেটা মমতার 41% থেকে কমে যাবে। আমার মনে হয় পাখির চোখ এখন পঞ্চায়েত এবং কাউন্সিল নির্বাচনগুলোতে, কারণ সেটা ডিটারমিন করবে 2029-এ কি হতে চলেছে। দেখুন, পঞ্চায়েত বা কাউন্সিল নির্বাচনে পুরসভার ভোট তো বিজেপি কিছু না জিতেই যদি রাজ্যে ক্ষমতায় চলে আসতে পারে, তো ওটা পরে ডিপেন্ড করবে। আগে ডিপেন্ড করবে, সকলেই তাকিয়ে আছে 29-এর দিকে, বিজেপিও তাকিয়ে আছে, এবং বিজেপি চায় 29-এর আগে যদি তৃণমূলের বিধায়ক দল ভেঙে দিতে পারে, এই সংসদীয় দল, তাহলে বিজেপির ফেভারে অন্তত 240 থেকে আরো বেড়ে 258 হয়ে যাবে। সুতরাং কি হয় না হয় সেটা দেখা। তবে এখানকার অধিকাংশ যারা পুরনো এমএলএ, তাদের আমার ধারণা ঋতব্রত সম্পর্কে ধারণা আছে, সবই ঠিকই আছে, কিন্তু ওই যে আমি বললাম, আপনি বাড়ি যদি কিনতে যান একটা সারা জীবনের সঞ্চয় দিয়েও, তাহলে প্রাইমারিলি আপনাকে কোনো দালাল না কারোর উপর নির্ভর করতে হয়। তো সেইভাবেই তারা অন্ধভাবে এখন সেটা নির্ভর করছে। কারণ কার পার্টিকুলার কি কি কেস আছে সবার তো আমি জানি না, বলতে পারবো না। যে কটা বাজারে শোনা যাচ্ছে সে কটার জন্য বললাম। এখন মমতা কি করবেন আজ সন্ধ্যেবেলা থেকে? কারণ না না, আমার মতে ওনার জীবনে আপনি অনেক আপনি আমাকে একটা মনস্তাত্ত্বিক অ্যানালিসিস দিন। দেখুন, আপনি মমতা এবং সেই পেনটা ওনার মধ্যে ঢুকতে চেষ্টা করুন আপনি, কারণ আপনি বহু বছর আগে থেকে মমতাকে চেনেন। আমি দুটো, আপনি যুবক, আপনি যুবক বয়স থেকে ওনাকে, আপনার যুবক বয়স থেকে ওনাকে ইনভলভ করতে দেখেছেন। দুটো বড় পরাজয়ের পরে মমতার সাথে আমি গেছিলাম, সেদিনকে দেখা করেছি। একটা হচ্ছে মমতা যখন 89 ইলেকশনে হেরে গেল, সেই রাত্রিবেলা আমি যে সংবাদপত্রে কাজ করতাম, মমতা ফাইনালি ফোন করে, আমি যাই, মমতা একা ঘরের মধ্যে, একটা হারিকেন চলছে, কারেন্ট ছিল না, সে একবার কাঁদছে একবার চেঁচাচ্ছে, আই ওয়াজ দ্য অনলি। আচ্ছা, সেই রকম মানে উনি কিন্তু মানে উনি কি ওইভাবে রিঅ্যাক্ট করেন? মানে অনেকে এগুলো হজম করে নেয়, কান্না কিংবা চেঁচানো এগুলো করে না, মানে এই ধরনের সিচুয়েশন। না, উনি তারপরে ফাইনালি, মানে উনি, মমতা কাঁদে, প্রাইভেটে কাঁদে। প্রাইভেটে কেন, আমি একাধিকবার দেখেছি, লালবাজার থেকে বার করে দেওয়ার পর, ও বাবা দিন, তখন যুবক বয়স। কিন্তু ঘটনা হচ্ছে 89, তিনি বারবার বলেন ফাইট ব্যাক করো, সত্যি ফাইট ব্যাক করে তো ফিরে এসেছিলেন 91-এ, লোকসভায় জিতেন দক্ষিণ কলকাতা থেকে। আবার 2004-এ যখন একা জিতলেন, তার পার্টির আর একটা সিটও জিতলো না বিজেপির সাথে হাত মিলিয়ে, ওই সময়তেও দেখেছিলাম তিনি ঘরে ঢুকে গেলেও, 2001-এ ঢুকে গেছিলেন সেটা আলাদা,
উনি কারোর সাথে দেখা করেননি, ভেবেছিলেন এবার নেবার করে জিতবেন বিজেপি কংগ্রেসের সাথে। কিন্তু তার হাতেও তাও 30 জন, তার হাতে তাও বিধায়ক ছিল অনেক, কংগ্রেস তার সাপোর্ট ছিল। 2004-এ উনি একা জিতেছিলেন, বাদ বাকি একটা এমপিও জেতেননি। তো এবং কত 32% বোধহয় ভোট পেয়েছিল। না দেখুন, এটা জেতা হারার প্রশ্ন, এটা জেতা, না 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 এটা তখন, না না আমি বলছি তখনও কিন্তু উনি বারবার বলেছিলেন যে আমি ফাইট করে ফিরে আসব। কিন্তু আপনি 89-এ ওনার বয়স, 2004-এ ওনার বয়স, আর 2000 এর মধ্যে 2026 আরো 22 বছর পেরিয়ে গেছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স ছিল 50-এর গোড়ায়। এই বয়সে, এই শারীরিক অবস্থায় এবং এই ভাইপোর উত্থান, মাঝখানে একটা আইপ্যাক মতো একটা সংস্থা যারা আমি কম্প্রোমাইজ, বুঝলাম। হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু মমতা এখন কি করবেন? এইভাবে একটা প্রদীপের মতো, সন্ধেবেলার প্রদীপের মতো ধীরে ধীরে নিভে যাবেন, নাকি উনি এমন একটা কিছু করতে পারেন যেটা কেউ আন্দাজ করতে পারছে না? না দেখুন ওনাকে এখন দুটো, দেখুন মমতা ব্যানার্জি যখনই ক্রাইসিস, ধরুন মমতা আজকে বললেন আমার তো সব চলে গেছে, কিছু নেই, আমি আমরণ অনশন করে মৃত্যুবরণ। ভেবে দেখুন সিচুয়েশন। না না সেটা না, উনি যখনই ক্রাইসিসে এই অবস্থায় পড়েছেন তখনই কোনো না কোনো দুটো তো আমাদের সর্বভারতীয় দল, একটা বিজেপি আর কংগ্রেস, কেউ না কেউ ওর পাশে দাঁড়িয়ে যে কোনোভাবে হেল্প করেছে। এইবার উনি কংগ্রেসের সাথে রেগুলার যোগাযোগ রাখছিলেন, কিন্তু কংগ্রেস পার্টিটাকে তো উনি শেষ করে দিয়েছেন। এই আজকে যে বিধায়কগুলো ওনার দলে দেখতে পাচ্ছেন, মুসলিম বিধায়ক মালদা, মুর্শিদাবাদ, অন্য যেগুলো কংগ্রেসেই ছিল, এখন কংগ্রেস ওনার দিকে কতটা হাত বাড়াবে, আর এই পরিস্থিতিতে বাড়াবে উনি যখন নিজের দলই ধরে রাখতে পারছেন না। কংগ্রেস দাঁড়াবে, কিন্তু আরো সেটা কি অবস্থায় দাঁড়াবে বলতে পারছি না। বিজেপি তারা আনন্দিত, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একদিকে দল ধরে রাখা, আর এত বিধায়ক আর এদের বিরুদ্ধে চার্জ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বহুবার জেরা করা হয়েছিল, তার বিরুদ্ধেও তো চার্জ আছে। এবং লোকে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে অ্যারেস্ট না করা হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাসিভ আন্ডারস্ট্যান্ডিং বিজেপির সাথে করে রেখেছিলেন, যেটা সিপিএম থেকে শুরু করে কংগ্রেস সবাই সেটিং বলে। এখন শেষ পর্যন্ত উনি ভাইপোর দিকে নিচ্ছিলেন 1 মাস ধরে, কিন্তু শেষ পর্যন্ত ভাইপোর দিক নেবেন না ভাইপোকে বলিকা বকরা দিয়ে শেষ পর্যন্ত দল বাঁচাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আলাপ আলোচনা করবেন এবং ফাইনালি সি উইল টেক হার ওন কল। আর আজকে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় হতেন, আপনি ভাবুন, আপনি নন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কাকে ট্রাস্ট করতেন এই পুরো সার্কেলটা? কুণালকে তো করা যায় না সেভাবে, রাইট? আপনি কাকে ট্রাস্ট করতেন যার এবিলিটি আছে আপনাকে ক্রাইসিস থেকে? শোভন দেবের সেই এবিলিটি নেই যে এই ক্রাইসিস থেকে মমতাকে বার করবে। কেউ নেই। কি করবেন এখানে? কাকে ট্রাস্ট করবেন? কি করবেন? সেও মামলায় ফেসে আছে, তো কি করবেন? মানে কালকে সকালটা কিরকম হবে, কি করবেন? আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবচেয়ে ক্রাইসিস এবং দুর্ভাগ্যের দিন হচ্ছে আজকে। হোল লাইফ উনি, আমি বলছি তো 89 লোকসভায় হারা, বা 2001 সালে এবার নেভারে হেরে যাওয়া, বা তার থেকেও বড় ক্রাইসিস 2004-এ একা এমপি হওয়া, সব মিলিয়ে যত ক্রাইসিস উনি ফেস করেছেন, দ্য বিগেস্ট ক্রাইসিস। মানে ব্যাপারটা কি, আপনি একটা বাড়ি তৈরি করলেন, আপনি বাড়িতে ছেলেদেরকে মানুষ করলেন, বড় করলেন, সবকিছু করলে তাদের বিয়ে থা দিলেন, তারপর ছেলেমেয়েরা এসে আপনাকে বাড়ির বাইরে বার করে দিল ফুটপাতে। যেরকম মানুষের জীবনে ক্রাইসিস হয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ক্রাইসিসটা সেই জায়গাতেই দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে, 1/2 ঘন্টা আগে, উনি টিএমসির সব সংগঠনকে ভেঙে দিয়েছেন এবং একটা প্রবল জল্পনা চলছে যে 60 জন বিধায়ককে স্যাক করা হবে, যদি যেভাবে দুজনকে করা হয়েছে, যদি 60 জন বিধায়ককে বরখাস্ত করা হয়। বলতে পারবো না সেটা উনি করবেন কিনা। কমিটি ভেঙে দিয়েছেন মানে উল্টো দিক থেকে আরেকটাও মানে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বসেছিলেন, তিনি আর নেই। না, সব অর্গানাইজেশন ভেঙে দিয়েছে, মহিলা অর্গানাইজেশন, স্টুডেন্ট অর্গানাইজেশন। না দেখেছি, আমি টুইটার ফেসবুকে দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই তার পদে, এইটাও খবর। এইরকম
অভিষেক এইরকম করে বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দিয়েছেন, জেনারেল সেক্রেটারি পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও উনি সরিয়ে দিয়েছেন, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে এখন আমার ধারণা যে এই 60টা তো বাড়তে বাড়তে আরো 6 জন, তাহলে তো কেউই পড়ে থাকবে না। তুমি একটা চেষ্টা চালাবেন এদের সাথে ব্যাক চ্যানেলে কথাবার্তা বলে কিছুটা করার, তারপর সেটা দেখা যাক আগামী দিনকে কি হয়। কারণ এদের মধ্যে বেশিরভাগ বিধায়ক কিন্তু ঋতব্রতের উপরও ভরসা, ঋতব্রতের উপর প্রাথমিক একটা করেছে, কিন্তু ফাইনাল কতটা ভরসা করবে আমার নিজের সন্দেহ আছে। আপনি একদম হক কথা বলেছেন যে ঋতব্রতর উপরে অনেকেরই ভরসা নেই। আম, একটা খুব স্ট্রং গেস চলছে, সেটা হচ্ছে যে বিজেপি এসেই বুঝে গেছে যে আগামী নির্বাচনগুলো তাদেরকে আর টিএমসির সাথে লড়তে হবে না, তাদের লড়তে হবে সিপিআইএম এর সাথে। সিপিআইএম এর উত্থানকে আটকানোর জন্য তারা কি ঋতব্রতকে খাড়া করেছে এই ভেবে যে একটা এক্স সিপিএম কে দিয়ে কাঁটা তোলা যাবে, সিপিএম কে আটকানো যাবে ঋতব্রতকে দিয়ে, যিনি আগে বাম নেতা ছিলেন। এটা কি না, ঠিক? ওই যে বললাম যে সম্ভাবনা কমেই বাড়ছিল কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে একটা জোট হওয়ার, তাদের সিপিএম সেই জোটে আসতো আসতো না কি হবে সে তো ভবিষ্যৎ বলতো। এবার যদি এরা সিম্বল পেয়ে যায়, এরা যদি আলাদা একটা দলও করে ফেলে, যেটা প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে প্রণববাবু করতে পারেননি, চেষ্টা করেছিলেন প্রণব মুখার্জি, যেটা অন্যরাও করতে পারেনি, সোমেন মিত্র করতে পারেনি, চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে সফল হয়েছিল। তো এরা চেষ্টা করবে, দেখুন একটা ফোর্স তো থাকে, তার 8-10% ভোট তো থাকে। আমরা এবার হুমায়ুনকেই দেখেছি যে দুটো জায়গায়, কয়েকটা জায়গায় তৃণমূলকে হারানো, এবং হুমায়ুন। ঋতব্রত কি এখন কাটা দিয়ে সিপিএম এর কাটা তোলার একটা একটা পাত্র হবে বিজেপির জন্য? কারণ এক্স বামেদের রাজনীতি ভালো বোঝে, বিজেপির কথায় ঋতব্রত বামেদের মতো করে রাজনীতি করবে টিএমসির হয়ে। এটাই কি নেট ছক এই পুরো গল্পটা? না না, ঋতব্রতর ওপর ভরসা রেখে কোনো লোক ভোটও দেবে না, কিছু না, ওটা বাজে কথা। আর প্রথম কথা, আপনার সারা রাজ্যে তো কংগ্রেস সিপিএম এর উত্থানের সম্ভব নয়, আর সিপিআই 5% ভোট থেকে ও যদি ভেবে থাকে 5% থেকে 35% হবে, সেটাও হবে না। তো এনিওয়ে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পাটলি বীরভূম, পাটলি নর্থ 24 বসিটা সাব ডিভিশন, সেইখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটা ফোর্স হিসেবে উঠে আসতে পারতো আগামী লোকসভা ইলেকশনে। তো বিজেপি নিশ্চয়ই চাই যে তার মধ্যে দিয়ে যদি বিরোধী ভোটটাকে আবু ফাটল ধরে দেওয়া যায়, তাহলে পারবে না 42টার মধ্যে 40টা আসন বিজেপি জিতবে, এরকম একটা বিজেপির মনের মধ্যে হয়তো আশা আকাঙ্ক্ষা রয়েছে। এবং প্রশ্নবাবু, আপনার সাথে কথা বলতে বলতে সময় কখন বেরিয়ে যায় বোঝা যায় না, এত ভালো লাগে কথা বলতে। কুইকলি সামারাইজ করা যাক, সময় কম। আপনি আমাকে এখন 3টে পয়েন্ট বলুন যেটা হতে চলেছে আগামী 15 দিনে এই পুরো সিনারিওতে, যেটা আপনার সব থেকে বেশি প্রবাবল লাগে। এক লাইনে আপনি 3টে থেকে 4টে পয়েন্টে পুরো ব্যাপারটাকে সামারাইজ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করবেন যে এই যে বিদ্রোহটা হয়েছে সেটার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাক চ্যানেলে কথাবার্তা বলে বেশিরভাগ বিধায়ককে আরো বোঝানোর, এটা এক। নাম্বার 2, তুমি যদি সেটাতে ব্যর্থ হন, তাহলে উনি ড্রাস্টিক স্টেপ কি নেবেন? কি ড্রাস্টিক স্টেপ হতে পারে, মানে যেটা কেউ ভাবতে পারছে না? হ্যাঁ, নিতে পারেন যে সেক্ষেত্রে যদি সবাইকে বহিষ্কার করেন, মুশকিল হচ্ছে তার সিম্বলটা চলে যাবে না, উনি সিম্বলটাকে বাঁচানোর চেষ্টা করবেন উনি। আর সেকেন্ড হচ্ছে, উনি এটার পাশাপাশি কংগ্রেস লিডারশিপের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কংগ্রেসের দিক থেকে একটা বক্তব্য অলরেডি ফ্লোট হচ্ছে যে উনি তাহলে কংগ্রেসে মার্চ করে যান। সেটা হবে কি হবে না সেটার একটা সম্ভাবনা আছে। আপনার কি মনে হয় সেটা হবে? এইটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট আপনি বললেন যে কংগ্রেসে মার্চ করে যান। সহজে মমতা মানবে না, কিন্তু পরিস্থিতি মানুষকে মানতে স্বীকার করে। আপনার যদি আগুন লাগে, আপনার ভাড়াটে যদি আপনাকে ডেকে বলে, আর তার সাথে হয়তো ভাড়া দিচ্ছে না কবছর ধরে, যে বাড়িতে আগুন লেগেছে আপনি ছেড়ে পালান, তোর কি দরকার, আমি পুড়ে মরবো, হয় না। আর তৃতীয় কি?
আর তৃতীয় হচ্ছে যে উনি কোনো ব্যাক চ্যানেলে বিজেপি লিডারশিপকে একদম বা আরএসএস এর লিডারশিপকে বোঝানোর চেষ্টা করবেন যে আমার হ্যাঁ, পার্টিটা যদি মরে যায় তাহলে তোমার হ্যাঁ, ইডিওলজিক্যাল শত্রু যারা কংগ্রেস এবং হ্যাঁ। সিপিএম তাদের উত্থান ঘটবে এই রাজ্যে। তুমি কি সেটা ভীষণ বড়, চাও? ভীষণ বড় বড়, হ্যাঁ, ভীষণ বড় বড়। এইটা উনি সেটা করতে পারেন। সেটা বিজেপি খুব ভালো করে বোঝে। সেটা বিজেপি এই তিনটে অপশনই তিনি এনিথিং মানে কি, শি ক্যান ডু এনিথিং মানে কি। উনি একটার আরএসএস পর এর একটা একটার পর একটা আরএসএস এর প্রধানের সাথে গিয়ে সিক্রেটলি দেখা করবেন, উনিও দেখুন দেখা করবেন মমতা। আজকে এই একটা টিভি চ্যানেল সর্বভারতীয় তার পোর্টালে বেরিয়েছে, উনি প্রাইম মিনিস্টারের বাড়িতে না অফিসে খবর পাঠিয়েছেন যে যে আমি দেখা করতে চাই। এই না না, না, এইভাবে দল ভেঙে কিন্তু তোমরা ঠিক কাজ করছো না। আমি বিভিন্ন সময় কিন্তু সংসদে বিল পাসের ক্ষেত্রে তোমাদের ব্যাক চ্যানেলে সহায়তা করেছি। সত্যি তো দেখেছি আমরা বিভিন্ন বিল পাসের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ওয়াক আউট করে গেছে যখন কংগ্রেস বিলের উল্টো দিকে ভোট দিয়েছে, এই উদাহরণ আছে। সুতরাং কি করবেন আলটিমেটলি? তাহলে শেষে এমন তো হবে না যে ঋতব্রত গলির পাঠা হয়ে গেল? হতেও পারে, এরকম অনেক কিছুই তো ঘটে জীবন, এরকম অনেক কিছুই ঘটে। প্রসেন আচার্য তো অনেক এত ছবি, এত এমন একটা ক্যারেক্টার সবই পাবলিক ডোমেনে আছে, কেস মামলা হয়ে আছে। তার প্রাক্তন স্ত্রী এবং তার বিরুদ্ধে আর এক অভিযোগকারী, তাদের সবকিছুই পাবলিক ডোমেনে আছে। সি সাচ এ ক্যারেক্টার যার দেখুন ও সুব্রত মুখার্জিও নয়, প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রণব মুখার্জি, সোমেন মিত্রও নয়, মিয়ারলি মানে সিপিএম এর একজন সাধারণ এও নয়। দেখা যাক কি হয়। প্রসেন আচার্য, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। আমি ফিরে আসবো পরের সপ্তাহে আপনার সাথে, কারণ আমার মনে হয় যে আপনি যে কথাগুলো আজকে বললেন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে কংগ্রেসের সাথে মার্জ হতে পারে অথবা বিজেপির সাথে টপ লিডারশিপে কিছু সেটিং হয়ে যেতে পারে, এই দুটোর মধ্যে কোনো একটা জিনিস সম্ভবত হবে। ধন্যবাদ।